আগামীর ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আগামীর ভাবনা, দ্য আইডিয়াস ফর টুমরো, এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা আগামী নিয়ে কথা বলি, আগামী নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো নিয়ে কথা বলি এবং সেই সুন্দর সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করার পথে যেই বাধাগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারবো সে সমস্ত নিয়ে আমরা কথা বলে থাকি আমাদের এই অনুষ্ঠানে। তো আমাদের এই অনুষ্ঠান, আমাদের এটা গাজী টেলিভিশনের একটা উপহার আপনাদের কাছে। এটা আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের মতামত প্রকাশের অনুষ্ঠান। সো গাজী টিভিকে আমরা একটা ধন্যবাদ দিই এই অনুষ্ঠানটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমাদের এখানে আপনারা যারা এসেছেন এবং আমাদের প্যানেলিস্টরা যারা এসেছেন সবাইকে আমরা একে অপরকে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমার পরিচয়টা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আই এম চৌধুরী আবদুল্লাহ কাসিদ, দ্য কনসেপ্ট ডিজাইনার অ্যান্ড দ্য অ্যাঙ্কার অফ দ্য প্রোগ্রাম। এবং আমাদের আজকে যেই সাবজেক্টটি আমরা কথা বলবো সেই সাবজেক্টটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। সাবজেক্টটা হচ্ছে আমাদের দেশের তৈরি পোশাক শিল্পে কতটা সম্ভাবনা রয়েছে ও সেই সম্ভাবনাকে বাস্তবায়নে কি কি বাধা রয়েছে। আমাদের এই প্রোগ্রামে আমরা ইকোনমিক ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস অনেক কিছু নিয়ে কথা বলি এবং আজকে আমরা কথা বলছি আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টর নিয়ে, যেটা আমাদের বাংলাদেশের ইকোনমির একটা মেজর কম্পোনেন্ট। আমাদের এই সাবজেক্টে কথা বলার জন্য আমাদের এখানে আলোচক হিসেবে, প্যানেলিস্ট হিসেবে যারা আছেন, এবার আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরু করছি একদম ডান দিক থেকে। আমার ম্যাডাম, আপনার পরিচয়টা যদি আপনি একটু আমাদেরকে দিতেন। আমি নাহিদ হাসান, ডাইরেক্টর বিজিএমইএ এবং সমার সোয়েটার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস অন আওয়ার প্রোগ্রাম। এবার আমি আবার লেফট সাইডে আসছি, পরিচয়টা ওনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি। স্যার, ক্যান আই হ্যাভ ইউর ইন্ট্রোডাকশন প্লিজ? আমি শরীফ জেহে, ম্যানেজিং ডিরেক্টর অনন্ত গ্রুপ অফ কোম্পানিজ। রাইট। এবং ওনার সম্পর্কে আমি আরও একটা জিনিস বলতে চাচ্ছি যে along with being the managing director of অনন্ত গ্রুপ, উনি UCBL ব্যাংকেরও একজন ডিরেক্টর এবং অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিতেও ওনার পার্টিসিপেশন আছে বিয়ন্ড দ্য গার্মেন্ট সেক্টর। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রোগ্রামে আসার জন্য। ওয়েলকাম টু আওয়ার শো। এবার আমি একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। প্লিজ আপনি যদি আপনার পরিচয়টা সবার কাছে একটু তুলে ধরতেন। আমি মাসনুর মোর্শেদ সাইফ, কমপ্লায়েন্স এবং কোম্পানি ডেভেলপমেন্ট, ফ্যাক্টরি ডেভেলপমেন্টের সাথে আমি দীর্ঘদিন যাবত জড়িত আছি। এই মুহূর্তে আমি একটা বহুজাতিক কোম্পানির সাথে বাংলাদেশে অপশনটা দেখতেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবার আপনার পরিচয়টা প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ASM জুরাত হোসেন। আমি যদিও ডিরেক্টলি এই সেক্টরে কাজ করি না, বাট এই সেক্টরের একজন অবজারভার বলতে পারেন। বেসিক্যালি আই এম ফ্রম এ রিয়েল এস্টেট সেক্টর অ্যান্ড ট্যুরিজম রিলেটেড কাজ করে থাকি। আমি এবার স্টার্ট করছি নাহিদ আপা আপনাকে দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের যে এই আরএমজি সেক্টরের সাইজটা কি, আরএমজি সেক্টরের ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি, আমাদের এটার যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেটা যদি আপনি আমাদের দর্শকদের জন্য একটু তুলে ধরতেন প্লিজ। ওকে, সো আমি একটু ব্রিফলি বলবো। দিস ইজ সেক্টর অফ 22 বিলিয়ন অ্যান্ড আমাদের এখন ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে প্রায় 4500। এখানে আমাদের যে ম্যান পাওয়ার, যে এমপ্লয়মেন্ট যেটা ক্রিয়েট করি সেটা হচ্ছে প্রায় 5 মিলিয়ন এতে। আর আমাদের এক্সপোর্ট জিডিপির রেশিওর 16% ইজ দ্য ratio of the total GDP থেকে 16% is the export GDP ratio. And এখানে আমাদের we all know that আমরা 89% foreign exchange earner একটা sector. So I think that there is from all aspect this sector has a মানে হিউজ কন্ট্রিবিউশন টু দ্য নেশন। না, এবং আপনার স্ট্যাটিস্টিক্সগুলো থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 50 লক্ষ মানুষ এখানে কর্মসংস্থান পাচ্ছে এই সেক্টর থেকে এবং $22 বিলিয়ন আমরা ফরেন এক্সচেঞ্জ এখানে আর্ন করছি। সো হিউজ নাম্বারস। তো আমাদের বাংলাদেশ ইকোনমির একটা মেজর ফোর্স আসলে হচ্ছে এই আরএমজি সেক্টর, আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম। এবং এটার সাথে এই সেক্টরটাকে সাপোর্ট করছে আরও কি সেক্টর, বা এই সেক্টরের থ্রুতে আর অন্য কোন সেক্টর সাপোর্টেড হচ্ছে বলে আপনি মনে করেন? Definitely, directly তো supported হচ্ছে the accessories, because we are producing the garment and we need lot of accessories that যেখান থেকে accessory supplier they are being directly benefited. And আমি যেটা বলতে চাচ্ছি indirectly how we are being benefited, যেমন এখানে যে যারা কাজ করছেন, যারা আমাদের ভাই বোন আছেন, শ্রমিক ভাই বোন, তারা এখন যে কাপড় পরছেন, ড্রেস আপ করছেন, দ্য জুয়েলারিজ বলেন, একটা সিম্পল রাবার ব্যান্ড বলেন, স্যান্ডেলস অ্যান্ড এভরিথিং, দ্য কসমেটিক্স, সো দোজ আই থিঙ্ক লোকাল প্রোডাক্টটাও একটা কিন্তু অনেক
আই থিঙ্ক ইন মানে ইয়েটা বেড়েছে, তার মানে প্রোডাকশনটা overall বেড়েছে, living standardটাই বেড়ে গেছে। টোটাল লিভিং স্ট্যান্ডার্ড হ্যাজ আই থিঙ্ক হ্যাজ চেঞ্জ। এবং সেটাই সেই কনজাম্পশন প্যাটার্নটা চেঞ্জ করার কারণে অন্যান্য ইকোনমির অন্যান্য অ্যাসপেক্টগুলোও এখানে এফেক্টেড হচ্ছে পজিটিভলি। রাইট। তো আমি তার সাথে একটু অ্যাড জি, এটা হচ্ছে পারচেজ পাওয়ার বেসিক্যালি, তার সাথে অন্যান্য যেসব ইন্ডাস্ট্রি যারা আছে স্টার্টিং ফ্রম ব্যাংকিং, রাইট, স্টার্টিং ফ্রম ইন্স্যুরেন্স, ফ্রেড ফরওয়ার্ডিং, এবং আমার মনে হয় খুব কম সেক্টরই আছে যেটা নাকি আনটাচড, এক্স্যাক্টলি। starting from consumer products to all the sectors are dependent on this garment sector basically. ইনফ্যাক্ট ইভেন এডুকেশন সেক্টর বা ইভেন রিয়েল এস্টেট সেক্টরও কিন্তু গার্মেন্টসের সাকসেসের সাথে Right. অনেকভাবে রিলেটেড। আমি ইনফ্যাক্ট আপনার কাছেই আসছিলাম যে এই সাবজেক্টের সম্পর্কে আপনি আরেকটু এলাবোরেট করবেন এবং ওভারঅল গার্মেন্টসের ফিউচার পোটেনশিয়ালটা কি আমাদের বাংলাদেশে আগামী 10-15 বছর বা 20 বছরে এই সেক্টরটা আরো কত বড় হতে পারে, এটা সম্ভাবনাগুলো কি সেগুলো যদি আপনি একটু আমাদেরকে বলতেন। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এখানে প্রচুর অপরচুনিটিস আছে। আমরা বিভিন্ন কোম্পানি যেরকম ম্যাকেনজি একটা কনসালটেন্ট কোম্পানি, তারা প্রেডিক্ট করছে যে দ্য সেক্টর ক্যান ট্রিপল ইন সাইজ ইন দ্য নেক্সট কাপল অফ ইয়ার্স। উই টক টু দ্য বায়ার্স, তারা তাদের যদি বাইং কনজাম্পশন প্যাটার্ন দেখেন, তারা বলতে যাচ্ছে অনেকে আছে যে তারা দে ওয়ান্ট টু ডাবল বাই সে 2015, Right. which is a very short time. আমরা যেসব ডেলিগেশন বাংলাদেশে ভিজিট করছে তাদের থেকে আমরা আবার জানতে পারি যে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির পোটেনশিয়ালটা কতটুকু আছে। তো তার সাথে সাথে যেটা আমাদের এন্টারপ্রেনার মানে অপরচুনিটিস, তো বিজনেস আসবে যদি আমরা সাপ্লাই দিতে পারি, রাইট, তো সেটার গ্রোথ অপরচুনিটিস সেটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপের উপরে। আমাদের নিজেদের এন্টারপ্রেনারশিপ এবং আমরা যদি ফরেন ইনভেস্টমেন্ট যদি এখানে অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে এই সেক্টরটার গ্রো করার অপরচুনিটিস থাকে। এবার একটু আপনার কাছে আমার প্রশ্ন মিস্টার সাইফ, সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স, সোশ্যাল কমপ্লায়েন্স এই সেক্টরের গ্রোথে, আরএমজি সেক্টরের গ্রোথে কি ভূমিকা রাখে এবং এটা সোশ্যাল কমপ্লায়েন্সটা কিভাবে ডেভেলপ করে এসেছে এই আরএমজি সেক্টরের গোড়া থেকে এখন পর্যন্ত, যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে এই বিষয়ে বলার আগে একটু বলতে হবে যে কমপ্লায়েন্সটা কি। আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকি, এটা গার্মেন্টসের মধ্যে লোকরা চাইতে বাইরের লোকরা এটা নিয়ে একটা ভিন্ন ধারণা নেয়। আসলে কমপ্লায়েন্স বাংলাদেশে যতটুকু হওয়ার দরকার, আমি বলবো সাস্টেনেবল কমপ্লায়েন্স অলরেডি হয়ে গেছে। এটা ওই সেন্সে বলবো, একটা মালিক তার যতটুকু কারখানা নিচ্ছেন, যত টাকা ইনভেস্ট করতেছেন, উনি সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য এখন পর্যাপ্ত সুবিধা নিজের থেকে করতেছেন। রাইট। এবং সেম টাইম যে ওয়ার্কার কাজ করতেছে তার সেই মজুরি এবং বেনিফিটটা নেওয়ার যে নিশ্চয়তা এখন সে নিজেই বুঝে নিচ্ছে। দুইটা প্রসঙ্গে দুইজন আসতেছে, কিন্তু আমরা একটা বিজনেসের মাধ্যমে দুইজনে বেনিফিটেড হচ্ছে। তাইলে কমপ্লায়েন্সটা এখন সাস্টেনেবল পর্যায়ে আছে, কেননা ওয়ার্কার সে জানে সে কত টাকা বেতন পাচ্ছে, কত ঘন্টা সময় করতেছে এবং তার পেমেন্টটা কবে দিতে হবে। যে প্রবলেমটা নিয়ে আমরা অনেক দিন কথা বলেছি এবং মানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে অথবা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রিফ্লেকশনগুলো আসছে নেগেটিভ ওয়েতে, সেটার পিছনে আসলে আমাদের ব্যক্তিগত কোনো কারণ ছিল না। জাতিগতভাবে আমাদের শ্রমিক ভাই বোনরা একটু অল্প শিক্ষিত, ওইটা হওয়ার কারণে হয়তো তার ব্যক্তিগত সচেতনতা আগে থেকে ছিল না। বাট বাংলাদেশের এই জিনিসটা অনেক পরিবর্তন আসছে। বাংলাদেশের ফ্যাক্টরিতে এখন ছেলে এবং মেয়েরা নির্দিষ্ট পরিমাণ পড়ালেখা 8 পাস মেট্রিক পাসের পর আসছে, ওদের জীবিকা তৈরি করতেছে ওরা। প্রতি 5 জনের মধ্যে আপনি একজন ছেলে পাবেন, সে পূর্ব শিক্ষিত, সে ইংলিশ কিছুটা পড়তে পারে। সেই লোকটা নিজে অ্যাওয়ার, সে কতটুকু কাজ করছে, তার বেতন কী হওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত। এবং যে মালিক যাচ্ছেন, আগের ফ্যাক্টরিগুলো ঢাকার মধ্যে ছিল, তখন হয়তো ওনাদের উপর প্রেশারও ছিল না কর্মপরিবেশের, কিন্তু এখন ওনারা ঢাকার বাইরে নিয়ে যাচ্ছেন। ওনারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেফটি প্ল্যানটা আগেই করতেছেন। সো দূরের থেকে বলার সুযোগ থাকছে না। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা হতে পারে, এটা সব জায়গায় হয়, সবগুলো দেশেই হয়। তো এই জায়গাতে এসে যদি মনে হয় যে বাংলাদেশের গার্মেন্টসগুলো বর্তমান অবস্থা কি, আমরা বলবো যে মানে আমার দৃষ্টিতে, যেহেতু আমি একটা বহুজাতিক কোম্পানিতে কাজ করি এবং আমার দৃষ্টিটা থাকে যে যেই ফ্যাক্টরিগুলোতে আমরা কাজ করব তারা যাতে ওই স্ট্যান্ডার্ডের হয় যে স্ট্যান্ডার্ড বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোও করে। রাইট। মানে কম্পিটিশনটা শুধু বাংলাদেশের না, ফ্যাক্টরির ভেতরে লোকরা মনে করে বোধহয় আমার সাথে কম্পিটিশন, আসলে কিন্তু তা না। যারা কাজ দিতে আসতেছে ওরা বাংলাদেশ দেখছে, চায়না দেখছে, ইন্ডিয়া দেখছে, শ্রীলঙ্কা দেখছে, ওরা কম্পেয়ার করছে কিন্তু শ্রীলঙ্কায়। তা আপনার ফ্যাক্টরির ভিতর যে আপনি নিজেকে কতটুকু সাজালেন, কতটুকু সুন্দর করলেন, সেফটি ইস্যু কতটুকু ডেভেলপ করলেন, আসলে আপনি শ্রীলঙ্কাকে বিট করলেন। সো আপনি ফিল করছেন যে তার মানে আমাদের কমপ্লায়েন্সের পজিশনটা আসলে আগে থেকে অনেকখানি ডেভেলপড হয়ে এসেছে। আচ্ছা, এবং আমরা এটাও বুঝতে পারছি যে তার মানে কমপ্লায়েন্স কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। এটার উপরে কিন্তু আসলে বায়াররা আমাদের দেশে থেকে তারা সাপ্লাই নিবে কিনা এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এবার একটু আমি আপনার কাছে কোয়েশ্চেনটাতে আসছি যে ওভারঅল আমাদের এই সেক্টরটা সম্পর্কে